আচ্ছা তুমি আমাকে বলো তো তোমার জেএসসি রেজাল্ট কত? জেএসসিতে ছিল 2.78। 2.78? 2.78? হ্যাঁ। আচ্ছা তোমার যখন জেএসসিতে 2.78, এসএসসিতে 3.67, এত মানে অনেকের তো দুইটা মিলে, তোমার তো দুইটা মিলে 5 হয়েছে আর কি, বলা যায় দুইটা মিলে প্লাস হয়েছে আর কি। তো ব্যাপার হচ্ছে তোমার এর পরে তোমার এমন কোন ব্যাপারটা তোমার কাজ করেছে যে তুমি এইচএসসিতে এসে একদম মারাত্মক একটা কামব্যাক দিলে, এইচএসসিতে এসে তুমি প্লাস পেয়েছো? স্বপ্ন পূরণের গল্প আমাদের প্রথম এপিসোড অনেকে হয়তো দেখেছো, অনেকে হয়তো দেখোনি। আজকে আমাদের দ্বিতীয় এপিসোডটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। এভাবেও কেউ কামব্যাক করা যায়, মানে এভাবে কি ফিরে আসা যায়? কিছুটা এরকম যে আর্জেন্টিনা সৌদি আরবের সাথে প্রথম ম্যাচ হেরে গিয়েছিল, এ তারপর বিশ্বকাপ জিতছে। শুরু থেকে অনেকে হয়তো মনে করেছিল আসলেই সৌদি আরবের সাথে ম্যাচ যদি এটা হারার পরে বলা যায় যে কেউ জিতবে কিনা। আজকে আমার সামনে যে বসে আছে তোমাদের নাইম ভাইয়ার জীবনের গল্পটাও অনেকটাই এইরকম, বা এর থেকেও তুমি ডিফারেন্ট ভাবতে পারো। নাইম, তোমার সম্পর্কে একটু পরিচয় দাও। নাইম বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আচ্ছা, সেকেন্ড ইয়ারে আছি আমি, হচ্ছে 23-24 সেশন। 23-24 সেশন মানে তোমার ফার্স্ট ইয়ার পরীক্ষা হয়ে গিয়েছে, ফাইনাল সেকেন্ড ইয়ারে। আচ্ছা নাইম, তোমার গল্পটা তো আসলে আমি আগে মানে ভালোভাবে শুনলাম, আমার নিজেরই মানে গুজবাম্প করতেছিল আর কি, যে আসলে এভাবেও যে একটা স্টুডেন্ট কামব্যাক করতে পারে, যেহেতু এবার হিউজ অ্যামাউন্ট স্টুডেন্ট খারাপ করেছে। খারাপ করার পরে আসলে তো রেজাল্টে মার্ক থাকে কত? মাত্র 20 মার্ক, তাই তো? আর পরীক্ষাতে মার্ক থাকে কত? পরীক্ষাতে বাকি হচ্ছে 100 মার্কের পরীক্ষা। 100 মার্কের পরীক্ষা। আচ্ছা, পরীক্ষাতে 100 মার্ক থাকে, তাহলে আলটিমেটলি পরীক্ষাতে মেন ফোকাস করলেই না, রেজাল্ট খুব বেশি ভ্যারি করে না, তাই তো? কিছুটা ভ্যারি করে, বাট এতটাও এক্সট্রিম না যে ইম্পসিবল। আচ্ছা তুমি আমাকে বলো তো তোমার জেএসসি রেজাল্ট কত? জেএসসিতে ছিল 2.78। 2.78? 2.78? হ্যাঁ। তোমার এসএসসিতে? এসএসসিতে ছিল 3.67। 3.67? ঢাবিতে চান্স মানে পরীক্ষা দিতে গেলে মিনিমাম যেন রিকোয়ারমেন্ট কত লাগে এসএসসিতে? 3.5 করে প্রবাবলি 8 or 8.5 এর। আচ্ছা তোমার যখন জেএসসিতে 2.78, এসএসসিতে 3.67, এত মানে অনেকের তো দুইটা মিলে, তোমার তো দুইটা মিলে 5 হয়েছে আর কি, বলা যায় দুইটা মিলে প্লাস হয়েছে আর কি। তো ব্যাপার হচ্ছে তোমার এর পরে তোমার এমন কোন ব্যাপারটা তোমার কাজ করেছে যে তুমি এইচএসসিতে এসে একদম মারাত্মক একটা কামব্যাক দিলে, এইচএসসিতে এসে তুমি প্লাস পেয়েছো? মেইনলি হচ্ছে আমি শুরুতে। তুমি কি নিজে পড়েছো? হ্যাঁ পুরোপুরি। হ্যাঁ পুরোপুরি নিজেই পড়া হয়েছে। আর কিভাবে যে আশেপাশের যে নেগেটিভ পরিবেশ, আশেপাশে তো ডেফিনেটলি তোমার জেএসসি এবং এসএসসি খারাপ হওয়ার পরে আশেপাশের পরিবেশটা অনেক বেশি নেগেটিভ ছিল, তো এই নেগেটিভ পরিবেশ কিভাবে তুমি ওভারকাম করেছো? মেইনলি তো এসএসসির পর যখন রেজাল্ট দিল, কেউ আমাকে জিজ্ঞেস করলে বলতাম না যে রেজাল্ট কত, বলতাম যে হ্যাঁ পাস করে গেছি বা সামথিং লাইক দ্যাট। পরে পরবর্তীতে খারাপ তো নিজের কাছে লাগতো। হ্যাঁ পরবর্তীতে নিজে যখন হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট, আচ্ছা বুয়েটে বা সিভিএর যাই বলুন, তখন তো দেখলাম যে পসিবল না। তখন হচ্ছে আরো খারাপ লাগছিল যে আসলে মানে অনেক জায়গাতেই তো মিনিমাম 4 লাগে, মিনিমাম 4 লাগে। তোমার জন্য শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপশন ছিল যে 3.5 দেওয়া। আচ্ছা তো 3.5 থেকে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এসএসসি যেভাবে ছিল, ইন্টারে তো অনেক অনেক বেশি। তারপরে তোমার তুমি কি একটা রেগুলার রুটিন মেনটেন করতে না, নিজে নিজে বই পড়তে না একাধিক বই পড়তে না কিভাবে? না মেইনলি হচ্ছে শুরুর দিকে 6 মাস মোটামুটি আমার ধরতে গেলে তেমন একটা কিছু পড়া হয়নি, একটু সার্ভাইভ করতে হয়েছে নতুন পরিবেশে। আমি বুঝতে পারতাম না যে অনেক ভলিউম, তো আমি শুরুতে গেছিলাম যে বায়োলজি মুখস্থ করে ফেলবো এসএসসির মতো, বাট মুখস্থ করতে দেখে আমার একটা চ্যাপ্টারই শেষ হইতেছে না। পরে বিভিন্ন রিসোর্স খোঁজা শুরু করলাম, এখানে অনলাইন আছে, অ্যান্ড দেন অনলাইনে তো এখন আসলে যে কোনো কিছুই পাওয়া যায়। অনলাইন ছিল মেইন রিসোর্স, ওখান থেকে খুঁজে বের করা, এই ক্লাস দেখা ওই ক্লাস দেখা, নিজে কোনো টপিক আটকালে ওইটা। অনলাইন তো ফ্রি আছে অনেক, হ্যাঁ অনেক ফ্রি কন্টেন্ট আছে, অনলাইন ফ্রি কন্টেন্ট ও যেটা অনেক জায়গাতেই পাওয়া যায়। তুমি এটা আমাদের হলকেস্টাইনেও পাবা, অন্যরকম পাঠশালাতেও পাবা, আরও অনেক জায়গা থেকেই আছে আর কি, 10 মিনিট স্কুলেও আছে। এখন আমার কোশ্চেন হচ্ছে তোমার, তুমি কোচিংয়ের টাইমে মানে কোন জিনিসটা তোমার এসএসসির একটা বিশাল একটা মার্ক কম আছে, কারণ তোমার ঢাবিতে 20 মার্কের মধ্যে তোমার 17 দশমিক সামথিং আছে আর কি। দ্যাটস ওয়াই ধরো যার এসএসসিতে A+,
যার ইন্টারেও 3.67 পাইছে তারও রেজাল্ট কিন্তু সেম, তোমার মতোই সেম হয়ে যাবে, কারণ দুইটাকে 2 দ্বারা গুণ করে, এসএসসি কেও 2 দ্বারা, ইন্টারেও 2 দ্বারা। তুমি যে গোল্ডেন পাবে তারও 10-এ 10, যে নর্মালি প্লাস পাবে 10-এ 10, যে 4.5 পাবে ওর হচ্ছে 9, মাত্র 1 মার্ক কম। আচ্ছা, এখন আমার কোশ্চেন হচ্ছে তুমি মানে অ্যাডমিশন টেস্টে তোমার মার্কটাই আমার সামনে আছে আর কি। অ্যাডমিশন টেস্টে তোমার মার্ক দেখলাম তুমি ফিজিক্সে তোমার মানে 10টা হয়েছে, 2টা ভুল গেছে, কেমিস্ট্রিতে তোমার 13টা হয়েছে, 2টা ভুল গেছে, ম্যাথমেটিক্সে তোমার 14টা হয়েছে, 1টা ভুল গেছে, আর তোমার বায়োলজিতে তোমার কয়টা হয়েছে, 12টা হয়েছে, 3টা ভুল গেছে। খুবই ভালো মার্ক, কিন্তু তোমার অনেক ভালো মার্ক, তুমি এত ভালো এমসিকিউতে এত ভালো করলে কিভাবে? এমসিকিউতে হচ্ছে যে এইচএসসি রেজাল্টের দেওয়ার পর আমি একটু ডিসিশন নিচ্ছিলাম যে আমি কি করব, যে আমি কি ভার্সিটি কন্টিনিউ করব। আমার আবার একটু সমস্যা ছিল বাংলা ইংলিশে আর কি, তো জিপিএ 5 আসবে না আসবে না। তো আমি আম্মুর সাথে কথা বললাম যে কি করা যায়। তখন হচ্ছে আমি একটা মোবাইলের দোকানে কাজ শিখতাম আর কি, অ্যাডমিশনের টাইম। হ্যাঁ, তো আমি হচ্ছে ওখানে হাফ টাইম থাকতাম, সকাল থেকে দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত। এরপরে সে নিজে হচ্ছে কিছুটা পড়তাম। আমার বেসিক্যালি একাডেমিকে অনেক ভালো পড়া হয়েছে। একাডেমিকে আমার যেহেতু অনেক গোল কম ছিল, আমি ভাবছিলাম যে অন্তত প্রাইমারি এডুকেশনটা আমি শেষ করি। তো এর জন্য নিজে থেকে অনেক বেশি কিছু পড়া হয়েছে। যেমন ধরেন আমি একাডেমিক থাকতে আমার ভার্সিটির অনেক কোর্স পড়া হয়েছে, লিনিয়ার অ্যালজেব্রা বা ক্যালকুলাস, এগুলো আমি পড়ছিলাম একাডেমিকে। আচ্ছা, মানে নিজ থেকে আর কি। যখন তুমি সময় পেয়েছো তখনই তুমি দেখা যাচ্ছে আমাদের যেগুলো আমরা ফার্স্ট ইয়ারে পড়ি, লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস ইত্যাদির ভালো মানে অনার্স ফার্স্ট ইয়ারে বিষয়গুলো তুমি পড়েছো। একটু কিউরিয়াস ছিল, বাট অ্যাডমিশনে হচ্ছে হিউজ প্র্যাকটিস ছিল আমার। আমি তো ধরেন একাডেমিকে বেসিক মোটামুটি ক্লিয়ার, দেন হচ্ছে অ্যাডমিশনে আসতাম, বললাম না হাফ টাইম থাকতাম, বাট কোথাও ধরেন কোনো অনলাইন ক্লাস বা টেনে দেখতাম, কারণ এত টাইম নেই আমার, এত কনসেপ্ট তো আমি জানি। ম্যাথ নিজে প্র্যাকটিস করতাম, অনেক প্র্যাকটিস করছি আমি। হয়তো প্রতিটা চ্যাপ্টার হয়তো আমার 10 বার করে আরও বেশি করে প্র্যাকটিস করা হয়েছে। একটা পেন্সিল নিতাম, টেবিল টাইম সেট করতাম, প্র্যাকটিস। এমনকি এমন হয়েছে যে ডিউতে আমি কয়েকটা খুব তাড়াতাড়ি, এমন হয়েছে যে আমার বেশিক্ষণ লাগে না। আমি যখন আরইউতে এক্সাম দিতে গেছি, আমার প্রায় 15 মিনিট আগে এক্সাম শেষ হয়ে গেছে। মানে আমি যেগুলো পারি মোটামুটি দাগানো হয়ে গেছে, একটু কনফিউজ যেগুলো ছিলাম ওগুলো বাদ, 15 মিনিট আরও আমার থেকে গেছিল, এত প্র্যাকটিস করছিলাম। আচ্ছা, এরপরে ব্যাপারটা হলো যে ধরো তুমি এমসিকিউতে ভালো করলা, কিন্তু তোমার রিটেনের মার্ক দেখতেছি কেমিস্ট্রিতে 1.5, ফিজিক্সে 4.5, মানে দুইটাতে তুমি 20-এর মধ্যে মাত্র 6 পাইছো। ফিজিক্স কেমিস্ট্রিতে মাত্র 6 মার্ক, এত কম। মানে তোমার তো যদিও তোমার পজিশন কত ছিল, 1692 আর কি। তো মানে তোমার এই যে এই দুইটাতে 20-এর মধ্যে 6 হওয়ার মেন কারণটা তুমি কি বলতেছো? তুমি মেইনলি যখন আমার এক্সাম হয়েছিল ফিজিক্স পার্টে একটু বড় ম্যাথ মনে হয়েছে, আমি স্কিপ করে গেছিলাম। কেমিস্ট্রিতে যাওয়ার পর একটা কোশ্চেনের মধ্যে 2টা সাব টাইপ থাকে, ক খ। তা আমি কি করছিলাম, ক লিখছি 1-এ, খ লিখছি 2 নাম্বারে, 2 নাম্বার কোশ্চেনের জায়গায় খ লিখে দিছি। আর 2 নাম্বার কোশ্চেনের খটা আমি 3 নাম্বার কোশ্চেনের জায়গায় লিখছি গটা। এরকম করে আমি যখন হাফ এক্সাম শেষ হয়েছে, আমি তো দেখি যে আমার কোশ্চেন অর্ধেক বাকি আছে, বাট আমার খাতা আছে। দেন আমার নার্ভ ব্রেক হয়ে গেছে মোটামুটি, যে বলে যে 1.5 মার্ক আসছে, এটা শুধু ফার্স্টের হয়েছে এটার জন্য, কোশ্চেনটার জন্য। তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা, সেটা হচ্ছে যে ওর কেমিস্ট্রিতে 1.5 পেয়েছে, তার মানে সে কিন্তু মানে যদি তুমি বলো সে কিন্তু 1.5-এর অ্যান্সার করে নাই, সে কিন্তু 10-এরই অ্যান্সার করেছে। সে কেমিস্ট্রিতে আছে কোশ্চেন 1-এর ক থাকে খ থাকে, জায়গা লেখা থাকে শুধুমাত্র 1, এখন ওটা ওই জায়গার মধ্যে শেষ করতে হবে। ও ক শেষ করে খ লেখা শুরু করেছিল 2 নাম্বার কোশ্চেন থেকে, 2-এর অ্যান্সার 3-এ, 3-এর অ্যান্সার 4-এ চলে গেছে। লাস্টে যে দেখে ও জায়গা নেই, আমি কি করবো আর কি। এখন ওর ওই সময় কিন্তু লেখা হয়ে গেছে, রিটার্নের খাতা কিন্তু চেঞ্জ করে দেওয়ার কোনো সুযোগ নেই। দ্যাটস ওয়াই এটা যদি তার আগে থেকে অনেক বেশি প্র্যাকটিস করা থাকতো, আগে থেকে তার রিটার্নের ক্ষেত্রে, ইভেন রিটার্নের ক্ষেত্রে তোমার মার্কটা কম আসার কি এরকম কারণ যে রিটার্নের ক্ষেত্রে এমন কোচিংগুলো তো সবগুলো এমসিকিউ পরীক্ষা নেয়, ওই মারে খাতা দেখা হয় আর কি। আচ্ছা, যদি এমন হয় যে ধরো রিটার্নের জন্য ধরো কোনো কোর্স, মানে কোনো কোর্স যদি থাকে, সেটা তোমার কেমন হয় মনে হয় যে রিটার্ন যেগুলো তোমার এই যে তুমি যে প্রবলেমটা ফেস করতেছো, অথবা রিটার্নের কোশ্চেনগুলো কেমন হয়, রিটার্নের কোশ্চেন আর সামনে বারো কী টাইপের কোশ্চেন আসতে পারে। রিটার্নের কোশ্চেন আমার 1 মার্কের কোশ্চেন আমি কতটুকু লিখবো, রিটার্নের কোশ্চেন আমার 0.5 মার্কের কোশ্চেন কতটুকু লিখবো। আলটিমেটলি এটা তো বিশাল একটা সমস্যা, যে দেখা যাচ্ছে তোমার 3 মার্কের কোশ্চেন, তুমি 1 মার্কের কোশ্চেন তুমি দেখা যাচ্ছে লিখছো হচ্ছে 5 লাইন, সেটা গুরুত্বপূর্ণ না। আমার 3 মার্কের কোশ্চেন তুমি ওইভাবে করে কন্ট্রিবিউট করে লেখা আর কি। এমন যদি হয় যে এমন একটা কোর্স আমরা যদি নিয়ে আসি যে শুধুমাত্র ডেডিকেটেড ফর রিটেন, সেটা কেমন হয়?
সেটা হলে ভালো হয়। আমার তো বললাম না, আমি যে কিনে নিয়েছিলাম, এমসিকিউতে প্র্যাকটিস করা হয়েছে অনেক। তোমার এমসিকিউ মার্ক, তোমার এমসিকিউ মার্ক হচ্ছে, রিটেনটা অনেক প্র্যাকটিস কম। তোমার এমসিকিউ মার্ক যেটা আছে সেটা, ওর এমসিকিউ মার্ক যেটা আছে বিলিভ মি সেটা টপ 100 এর মতো, কিন্তু তার রিটেনে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটা মিলেতে 20-এর মধ্যে তার মার্ক এসছে অনলি 6 মার্ক। এই 6 মার্কের জন্য তার পজিশনটা শুধুমাত্র বেঁচেছে, যদিও তার অন্যরকম একটা কামব্যাক হয়েছে আর কি। এখন তাহলে আমরা চেষ্টা করবো, আমাদের খুব দ্রুত রিটেনের একটা কোর্স আসতেছে আর কি। রিটেন কোর্স তোমরা যারাই কোচিংয়ে শুধুমাত্র এমসিকিউ ফলো করা হয় ভালোভাবে, তুমি যেখানেই পড়তেছো, কিন্তু রিটেনের জন্য আশা করি ডেডিকেটেড ব্যাচটা তোমাদেরকে এক্সট্রা একটা হেল্প দিবে। এক্সট্রা বলতে তোমাদেরকে মানে এই 40 মার্কের খুব ভালো একটা প্রিপারেশান দিবে। আচ্ছা নাইম, একটা বিষয় সেটা হচ্ছে তোমার নাইম ভাই যদি একটা ক্লাস থাকবে রিটেনে বলে নি আর কি, তোমার নাইম ভাই একটা ক্লাস থাকবে আর কি। নাইম তোমার ফার্স্ট ইয়ার শেষ, তুমি জেএসসি, পিএসসি, এসএসসি, এইচএসসি শেষ করলা, ফার্স্ট ইয়ার হলো। ফার্স্ট ইয়ারে তোমার রেজাল্ট তুমি বলছিলা 3.78, ওটাও পজিশনের মধ্যে টপ 5-এর মধ্যে তুমি আসো। এরকম যে একটা মানে কামব্যাক, তোমার কখনো মনে হয়নি যে আমি একটা মানে একটা যুদ্ধ জয় করতেছি, অথবা একটা মানে একটা যুদ্ধ জয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বা আমার মানে কারণ তোমার জন্য মানে যারা তোমার এসএসসির পরে তুমি যে পরিমাণ কথাবার্তা শুনছো আর কি, প্রতিনিয়ত ধরো তোমার এই যে তোমার আরেকটা কি যেন একটা মজার গল্প বলতেছিলে, তুমি যখন হলে, যখন নর্মালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে ডিপার্টমেন্টে যেতে হয়, তারপরে হলে যেতে হয়, তুমি যখন হলে গেছিলা তখন হলে যেন কি একটা বিষয় ফেস করতেছিলা বলো? যখন আমার পেপার চেক করছে, দেখা যে জিপিএ হচ্ছে 3.67, তখন উনি আমার দিকে তাকায় বলবো, ঢাকা ভার্সিটিতে কি 3.67 নিয়ে পরীক্ষা দেওয়া যায়? বুঝছো যে ঢাকা ভার্সিটি 3.67 পরীক্ষা, তাকে কিন্তু মানে যারা অফিসিয়াল যারা তারাও মানে অতটা অবগত না, তারা কিন্তু তাকে কিছুটা ব্যঙ্গ সূত্রে, তারা কিছুটা ধরো কিছুটা অপমান সূত্রে, অথবা কিছুটা কিউরিসিটি, তুমি যেটাই বলতে পারো আর কি, তো তাকে কিন্তু ধরো এখানে সেখানে কিন্তু তাকে বঞ্চনার শিকার হতে হয়। তাহলে এসএসসি থেকে এইচএসসি পর্যন্ত তাকে কিন্তু একটা অন্যরকম লাইফ লিড করা লাগছে আর কি। তারপরে দেখার পরে উনি দেখলো যে না, আমি তো সাধারণত দেখি না, এই প্রথম দেখলাম কাউকে এত কম জিপিএ নিয়ে আসে, তো উনি পজিটিভই কথা বলছে। যাই হোক, এইচএসসি এসএসসিতে বেসিক্যালি বাইরে থেকে হয়েছে আর কি, ফ্যামিলি থেকে আমাকে অনেক সময় সাপোর্ট করছে, যে আমার আম্মু ডাইরেক্ট বলতো যে তোর কোথাও না হলো আমার কিছু যায় আসে না, তুই পড়তেছস, এইটাই আমার। এটা হচ্ছে যে যারা ফ্যামিলি যারা আছেন আসলে গার্ডিয়ান আঙ্কেল আন্টিদের, তাদের জন্য আসলে একটু বলা যে আপনি যদি আপনার বাচ্চা যদি এসএসসি দিয়ে প্লাস পেয়েছে, ইন্টার ধরেন সামহাও সে অনলি 4 পেয়েছে, অনলি 4 অথবা 3.5, তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই উন্মুক্ত। আর আপনি যদি তাকে একটু সাপোর্টিভ হন, ডেফিনেটলি সে এই পথটা মানে খুব ইজিলি যেতে পারবে। এখনও ভালো টাইম আছে, যেহেতু 20 তারিখে পরীক্ষা, অলমোস্ট আজকে যদি 26 তারিখ হিসাব করি, মানে ও 50 দিন, আর এ পাশে আছে আরও 5 দিন, মানে সেক্ষেত্রে বলতে পারি 55 দিন সময় আছে, হিউজ টাইম আর কি। তো তোমার যে ফার্স্ট ইয়ারে যে এই যে রেজাল্টটা হয়েছে, রেজাল্টে তোমার মানে তুমি এটা কিভাবে দেখতেছো আর কি? এটা কি তুমি ওই যে ইন্টারমিডিয়েটে তুমি যে লিনিয়ার অ্যালজেব্রা ইত্যাদিগুলা করতে, এটা কি তোমাকে মানে পজিটিভ টনিক হিসাবে কাজ করতেছে? হ্যাঁ অনেক, আমার কোর্সে প্রবলেম মনে হয় 90% জিনিস আমার পড়া ছিল, এমনকি ইন্টারমিডিয়েটে পড়ে চান্স পাওয়ার পরে গ্যাপ ছিল না, ওই সময় আমি কোর্স কারিকুলামতে অ্যাভেলেবল দেখছিলাম আর কি। আমার পড়ার ছিল যে আমি জিনিসগুলোর সাথে একটু পরিচিত হই, একবারে যে 100% ক্লিয়ার থাকতে হবে না, বাট আমার জিনিসগুলো বেসিক জানি। এরপরে আরও যখন ক্লাস হয়েছে আবার পড়া হয়েছে, তো বেসিক পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আবার দেখা যাচ্ছে আমি ফার্স্ট ইয়ারে থাকতাম, আমার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করেছি। বুঝতে পারছি। ইউনিভার্সিটি লাইফ আলটিমেটলি লাস্ট 1 বছরে কেমন, 1 বছর একটু বেশি সময় হয়েছে, 1 বছর কেমন এনজয় করতেছ? ভালো না খুব ভালো? ভালো মোটামুটি। কার্জনে যখন ঢুকো তখন কি তোমার ওই কার্জন তো না, তোমার তো আসলে মানে কার্জনই তোমার, আবার দেখো তোমার তো শহীদ মিনারের পাশে, অথবা আমাদের সুইমিং পুলের অপোজিটে, অথবা আমাদের জিমনেশিয়ামের অপোজিটে তোমার ডিপার্টমেন্টটা। তো তোমার মনে হয় না যে আমি মাঝে মাঝে মনে হয় না আমি সেই 3.67 পাওয়া 9 এটা একটা স্বপ্ন জয়ের মতো মনে হয় না, যে এরকম যে জার্নি? হ্যাঁ এটা তো আসলে আমি এক্সপেক্ট করি না যে হবে, বা আমার নিজেরও ছিল যে আসলে কতটুকু কি হবে। জিএসটি আরও তো হয়েছিল। ও তুমি জানো জিএসটি তোমার জন্য পজিশন কত আসছিল? জিএসটি তে 9 ছিল। আচ্ছা, ভাইয়ের সাথে জিএসটি নিয়ে আলাদা একটা গল্প বলবো। তোমার জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে দেয় না আমাকে, 4 চাই। আচ্ছা, জাহাঙ্গীরনগরে সে কিন্তু পরীক্ষাও দিতে পারে নাই। আরইউতে আর দিতে পারছিলাম। আরইউতে কত পজিশন আসছে? ওইখানে 30তম হয়েছিল। আরইউ তো 30তম আছে। আরইউ নিয়ে জিএসটি নিয়ে আলাদা আলাদা এপিসোড আমরা করব তোমার ভাইয়ের সাথে। দেখো যে এভাবেও ফিরে আসা যায়, এভাবেও
ফিরে আসা যায় তোমার ভাইয়া স্বপ্ন জয়ের গল্পের আজকে দ্বিতীয় এপিসোডে। আশা করি তোমাদের ভালো লাগবে আর কি। আর দ্বিতীয়ত তোমরা রিটেন নিয়ে খুব সিরিয়াস হবে। তোমরা রিটেনে এর পাশাপাশি আমাদের যে রিটেনের যে কোর্সটা আসতেছে আর কি, তোমাদের যেহেতু কোচিংয়ে অলমোস্ট 2 মাস কোচিং তোমার হয়ে যাচ্ছে, তোমাদের কোচিংয়ের মোটামুটি ক্লাস শেষ পর্যায়ে, রিটেনের এই কোর্সটা তোমাকে অন্যদের থেকে অনেক মিনিমাম, যদি তুমি ওর পজিশন কত পাইছে, ও 18 পেয়েছে, ও যদি 18 না পেয়ে ও যদি এখানে যদি 24 পেতো, ওর পজিশন 1600 থেকে 1692 থেকে দেখা যাচ্ছে 500-র মধ্যে চলে আসতো, 500-র মধ্যে চলে আসতো আর কি। তো সেক্ষেত্রে তোমাদের জন্য রিটেনের জন্য তুমি কীভাবে পড়বে ইন ডিটেলস আলোচনা করা হবে রিটেন কোর্সে। আর তোমার ভাইয়ার আর এই যে অভিজ্ঞতাগুলো ভাইয়া যদি আমাদের এখানে টিচার হিসাবে জয়েন করেছে আর কি, যে সৌভাগ্য আমাদের। তো মানে এভাবেও যে কামব্যাক করা যায়, ইভেন ভাইয়া যেটা বলতেছিল যে ফার্স্ট ইয়ারে থাকতে সে সেকেন্ড ইয়ারে কিছু জিনিস আগে পড়েছে, এবং তোমরাও কিভাবে মানে এভাবে মানে একটা সুন্দর প্ল্যান ওয়াইজ এগিয়ে যেতে পারবে, সেটা ভাইয়ার আমরা আরে পরবর্তী এপিসোডগুলো দেখবো। তোমাদের সাথে স্বপ্ন জয়ের গল্পের দেখা হবে 3rd এপিসোডে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। নাইম, ওদের জন্য মানে কি হতে পারে যে লাস্ট পরামর্শ তুমি বলে শেষ, লাস্ট পরামর্শ কি হতে পারে? যে লাস্ট পরামর্শ হচ্ছে নিজেকে বোঝার ট্রাই করো, চেষ্টা করতেই থাকবে। এটা আছে যে আমার ক্যাপাবিলিটি কতটুকু, যে ডিফিসিয়েন্সিগুলো আছে ওগুলাতে বেশি টাইম দাও, যেগুলাতে ভালো পারো। আমার যেমন ম্যাথমেটিক্সে ভালো ছিল, ওইখানে আমি আবার অত টাইম না দিলেও হতো, এরকম আর কি। অ্যাডমিশনের নিজের মতো করে গোছালো প্রিপারেশন নাও। কে কত পুরো পড়লো, কে 6 ঘন্টা পড়লো, 10 ঘন্টা পড়লো, 12 ঘন্টা পড়লো, নিজেরটা বোঝা ট্রাই করো। নিজের কতটুকু সিলেবাস বাকি আছে, যদি বেশি বাকি থাকে বেশি টাইম দাও, কম বাকি থাকলে কম। অ্যান্ড হিউজ প্র্যাকটিস, অ্যাডমিশনের প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। ওকে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। আচ্ছা, আল্লাহ হাফেজ।